আমি আসলে সিন্ডিকেট ইস্যুতে কিছু জানি না, ফুটবল ইস্যুতে আমি কিছু জানি না। যেহেতু সিন্ডিকেট তো আসছে, নিশ্চয়ই মানুষ জেনে দুই একজন হয়তো ভুল বলবে, সবাই তো আর ভুল বলবে না। হামজা বল যাচ্ছে, তাকে বল দিচ্ছে না, ওরা কাবরেরাকে হামজা ডেকে দেখাচ্ছে, দেখো তোমার প্লেয়াররা আমাকে বল দিচ্ছে না, আমি এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। কাবরেরা আসলে কি করছেন, কেন করছেন, তার আসলে যোগ্যতাই এতটুকু। আমরা আর কেন বাংলাদেশ ক্রিকেটকে দেখব যেই জিনিস দেখতে বসলে মনের মধ্যে আনন্দ আসে না, যেখানে দলটা এরকম অসহায় আত্মসমর্পণ করে। লিওনেল স্ক্যালোনি যখন ওয়ার্ল্ড কাপ জিতলেন তখনও তিনি নিশ্চুপ দাঁড়িয়েছিলেন, আর হাভিয়ার কাবরেরা যখন হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ তৃতীয় গোল করে সমতায় ফিরল তখন ঢাকার মাঠে তখন তিনি মানে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন করে ফেলেছিলেন। ফুটবল এমনিতেই প্রাণের খেলা, ফুটবল গোটা ওয়ার্ল্ড ওয়াইডই আসলে অনেক অনেক বড় গেম। সেই তুলনায় ক্রিকেটের আসলে কোনো পাত্তাই নাই ফুটবলের সামনে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি যদি চিন্তা করেন কোনো দিক থেকেই নাই। আসিফ ভাই, বাংলাদেশের ফুটবলে এই যে যারা প্রবাসী ফুটবলার এলো এবং লোকাল ফুটবলার যারা আছে, সেখানে যখন বাংলাদেশ ন্যাশনাল টিম একটা ম্যাচ খেলে তারপরই যে বাংলাদেশের বিভিন্ন যে ফুটবল গ্রুপগুলো রয়েছে সেখানে আমরা একটা বিষয় বারবার দেখতে পাই যে একটা অভিযোগ আসে যে সিন্ডিকেটের ব্যাপারটা, এগুলোকে আপনার কানে এসেছে নাকি, আপনি জানেন নাকি এটা? আমি আসলে সিন্ডিকেট ইস্যুতে কিছু জানি না, ফুটবল ইস্যুতে আমি কিছু জানি না। আর যেটা হচ্ছে হয়তো তারা অনেক অনুমান নির্ভর কথা বলে, হয়তো কিছু বাস্তবতাও আছে। তো যেহেতু কথা একটা উঠে গেলে সেটাকে তদন্ত করতে হয়। তো যেহেতু সিন্ডিকেট আসছে, নিশ্চয়ই মানুষ জেনে দুই একজন হয়তো ভুল বলবে, সবাই তো আর ভুল বলবে না। হামজা বল যাচ্ছে, তাকে বল দিচ্ছে না, ওরা কাবরেরাকে হামজা ডেকে দেখাচ্ছে, দেখো তোমার প্লেয়াররা আমাকে বল দিচ্ছে না, আমি এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা কি কার কথা বলছে? আমার ওই মুহূর্তে খেয়াল নেই আসলে, যে মিডফিল্ডার কেউ একজন হবে, যে হতে পারে সোহেল রানা হতে পারে বা মানে কেউ একজন হবে মিডফিল্ডার, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু খুবই হতাশ লাগছিল। সে ডেকে কাবরেরাকে দেখাচ্ছিল, দেখো অবস্থা। তো এই হচ্ছে হামজার মানে বর্তমান কন্ডিশন। প্লেয়ার গুলোকে এক সুতোয় গাঁথা নতুন করে দায়িত্ব নিয়েছেন, বেশি দিন হয়নি, কিন্তু হাভিয়ার কাবরেরা অনেক দীর্ঘদিন থেকে বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, বেশি সময় ধরে দায়িত্বে আছেন। তিনি কি করছেন আসলে? তিনি যে কি করছেন এটা আসলে গোটা বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে দেখতে পাচ্ছেন। হাভিয়ার কাবরেরা কি বলছেন এটা মানে এই শোতে বসে প্লেয়ার আমার কাছে জিজ্ঞেস করে আপনার উত্তর পাওয়ার কিছু নেই, এবং আমরা প্রায় এটা কথা বলে থাকি। আমার কাছে মনে হয় এটা নিয়ে কথা বলা হয়তো বা বাড়াবাড়ি এবং সময় নষ্ট করা, যে কাবরেরা আসলে কি করছেন, কেন করছেন, তার আসলে যোগ্যতাই এতটুকু। আপনি যখন একজন কোচ আসে, মানে আমরা দেখেছিলাম যে লিওনেল স্ক্যালোনি যখন ওয়ার্ল্ড কাপ জিতলেন তখনও তিনি নিশ্চুপ দাঁড়িয়েছিলেন, আর হাভিয়ার কাবরেরা যখন হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ তৃতীয় গোল করে সমতায় ফিরল তখন ঢাকার মাঠে তখন তিনি মানে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন করে ফেলেছিলেন। চাকরি বেঁচে গেল বা সামথিং, যাই হোক। তো এইগুলো হচ্ছে মানে আপনার কোয়ালিটি, যেমন আপনি কোয়ালিটি অনুযায়ী যদি যা পাবেন সামান্য পেলেও আপনার কাছে মনে হবে আমি মানে বিশ্ব জয় করে ফেলেছি। আবার স্ক্যালোনির মতো যারা আছেন তারা ওয়ার্ল্ড কাপ জেতার পরেও তাদের কাছে মনে হবে যে আমি আসলে কিছুই করতে পারিনি, হয়তো দায়িত্ব পালন করতে পেরেছি। বাফুফেতে কি এমন একজন কর্মকর্তাও নেই যিনি অন্তত অনুধাবন করতে পারছেন যে আমাদের হাতে হামজা, সমিত, জায়ান এদের মতো তারকা এখন রয়েছে, কেন না আমরা কাবরেরাকে বাদ দিয়ে একজন ভালো কোচ নিয়ে আসি, বাংলাদেশের খেলার মানটাকে আরো এক ধাপ উঁচুতে যিনি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, বাফুফেতে একজন আছেন যিনি আসলে এটা নিয়ে কথাও বলেছিলেন, একদম ভরা মজলিসে, যে কাবরেরার পদত্যাগ চাই। এরপরে আসলে তাকেই তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পদত্যাগ করতে হয়েছে, তার পদত্যাগ ন্যাশনাল টিমস কমিটি থেকে তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবং উনি এখনো বলেন যে যতদিন কাবরেরা আছে ততদিন আমি ন্যাশনাল টিম কমিটিতে যাব না, এই আন্দোলন আমার চলবে। সে কিন্তু বাফুফের মেম্বার পদেই আছে, ন্যাশনাল টিম কমিটিতে নাই, কিন্তু সে তার অবস্থানে এখনো অনড় আছে। বিভিন্ন ফুটবল ফ্যানদের যে গ্রুপগুলো রয়েছে সেখানেও ঘুরে ঘুরে সিন্ডিকেটের কথাটা কেন আসছে? সিন্ডিকেটের কথাটা কেন আসবে না, কেন আমাকে বলেন। বাংলাদেশের ফুটবল যদি সিন্ডিকেট, তো আর শুধুমাত্র জাতীয় দল গঠনের জন্য হয় না, সিন্ডিকেট ক্লাব পর্যায়ে আছে। দেশের মানে ফুটবল কাঠামো সুন্দর না করার জন্য বা প্রতিযোগিতামূলক ফুটবল কাঠামো তৈরি না করার পেছনে সিন্ডিকেটের হাত আছে। এরপরে বয়স ভিত্তিকে সিন্ডিকেটের হাত আছে। সিন্ডিকেট আসলে সব জায়গাতে আছে, বাংলাদেশের ক্রিকেটেও আছে, ফুটবলেও আছে। তো এই সিন্ডিকেটে মানে আপনার যখন পাইপলাইন যে ভালো না, পাইপলাইনে যে পর্যাপ্ত ভালো প্লেয়ার নাই, এর পেছনেও সিন্ডিকেট আছে। তো এই সব কিছুর মূলে এসে ধরেন যে আমি যদি বলি যে সিন্ডিকেটের একজন কোচ, যাকে আপনি একটা গুরুত্বপূর্ণ ইস্ট লেভেল দলের দায়িত্ব দিলেন, যিনি কোচিং করাতে গিয়ে বললেন যে সিন্ডিকেটের কোচ, এটা মানে কি বোঝাচ্ছে? সিন্ডিকেটের কোচ মানে হচ্ছে ধরেন যে আপনি একটা সিন্ডিকেটের অংশ বা আপনার একটা কোরামের অংশ, আপনার মানে উদ্দেশ্য হাসিল করা। হ্যাঁ, আপনার পক্ষের কোচ। এখানে কোচদের ভোট থাকে, অনেক হিসাব থাকে, যে আপনি ওই কোচকে বা ওই ক্লাবকে বাঁচিয়ে রাখবেন, নির্বাচনের মানে বাফুফে নির্বাচনের সময় আপনাকে তারা ভোট দিবে। এ ধরনের বিভিন্ন এজেন্ডা থাকে। আচ্ছা, তো
এখানে তো আসলে কারো নাম বলার সুযোগ নেই, আমি প্রমাণ ছাড়া কারো নাম স্পেসিফিক ভাবে বলতে পারবো না, কিন্তু দর্শকরা এটা দেখে, আমরাও দেখি, কানে আসে, বিভিন্ন ধরনের ইস্যু আসে, তো এইভাবে আসলে চলতে থাকে। মানে এটা একেবারে মিথ্যা না, একদম মিথ্যা বলার সুযোগ নেই, আসলে অনেক কিছুই হয়। আশিক, আপনি তো বলছিলেন যে যারা ট্রায়াল দিতে আসে তারা নিজেরাই গ্রুপিং এর অংশ, তারা নিজেরাই গ্রুপিং করে ফেলছে। হ্যাঁ, এটা তো হয়। ধরেন যে এমন হলো, ধরেন যে আমি বিশ্বক চাকমার কথা আমরা আলোচনা করেছি, দেখা গেল যে হঠাৎ একদিন তাকে নিয়ে কিন্তু আমি একটু শেষ করি পেয়ার, সেটা হচ্ছে আগ্রহ অবশ্যই আছে। তো ধরেন যে অনেক বেশি মিডিয়া প্রেসার, ফ্যানদের প্রেসার, বলা হলো যে ঠিক আছে বিশ্বক চাকমাকে একটা ক্যাম্পে ডাকো, এইচ লেভেলের একটা ক্যাম্পে ডাকো, ও ওইসব প্লেয়ারদের সাথে খেলেছে, আমাদের যারা মূল টিমের প্লেয়ার তাদের সাথেও কেমন করে দেখবো। এবার মূল টিমে এনে দিল, বিশ্বক চাকমাকে দিল। এবার দেওয়ার পর মূল টিমে বাকি যারা আছে সবাই একটা গ্রুপ মিটিং হয়ে গেল, যে তোরা কেউ ওই চুল সাদা ছেলেটাকে তোরা কেউ বল দিবি না। এবার বল যদিও না পায় ও কি খেলবে? এটা কি আপনি মানে একদম শিওর? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা ক্লাবে ট্রায়ালের আগে একটা প্লেয়ার ট্রায়াল দিবে, তো ট্রায়ালে দেওয়ার আগে কোচকে বলতেছি, আমি তার কথা বলতেছি, আমি তার খেলাটা দেখেছি, খেলা দেখে বলছি ও খুব ভালো ফুটবলার। আমাকে কোচ বলছে যে সে খুব ভালো ফুটবলার, আপনি বলছেন, আমিও মানি সে ভালো ফুটবলার, আমি ওকে ট্রায়ালে নেব। ট্রায়ালে নিয়ে যখন বাকিরা ওকে বল দেবে না, ও তখন কি ফুটবলটা খেলবে? ও তখন কি দেখাবে? যার কথা বলছিলেন সে কি প্রবাসী ফুটবলার? না, লোকালি ফুটবলার, একটা অঞ্চল থেকে আসা। তো সে বলতেছে যে হচ্ছে ওকে যখন বল দেবে না, আমি তো, আমার তখন কি করার আছে? আমি তো আর আমি বলতে পারি যে বল দে বল দে বল দে, সবার কাছে বল দে, কিন্তু প্লেয়াররা যখন বল দিবেই না ইচ্ছা করে, তখন তো আসলে আমার করার কিছু নাই। আর সেটা তো তখন যে বল পাচ্ছে না, সুতরাং পারফর্মও করতে পারবে না এবং এইভাবে ঝরে যাবে, এই সিস্টেমটা হয়। আচ্ছা, এটা তো হচ্ছে ধরেন যে ক্লাব ফুটবলে বা ট্রায়াল অংশ, হ্যাঁ, এগুলো হয়ে থাকে। আপনি বলছেন ন্যাশনাল টিমেও কি এরকম হয় নাকি? ন্যাশনাল টিমে ওই যে ধরেন এরকম হবে না, ন্যাশনাল টিমে হুট করে ফাহামিদুলের মতো কেউ একদিন আসবে, হুট করে, মানে আননোন কোথাও কেউ নাই, যেমন ধরেন হামজা চৌধুরী বা সমীর সমেদের সাথে কথা বলতে হলে আপনার কোচকেও হিসাব করে কথা বলতে হবে, মেপে কথা বলতে হবে। একটু যারা নিচের লেভেলের আছে ওদের চেয়ে, মানে হামজাদের চেয়ে হাই প্রোফাইলের বাইরে যারা আছে, তাদের ব্যাপারটা ধরেন যে আর একটু আলোচনা থাকে, থাকে। কিন্তু কেউ ধরেন যে আলোচনা, যেমন জায়ান আগে থেকে আলোচনা ছিল কিছুদিন ধরে, জায়ানের ব্যাপারটা হয়েছে, হুট করে ফাহামিদুলকে নিয়ে কিন্তু কোনো আলোচনা ছিল না, হুট করেই ফাহামিদুলকে ডাকা হলো, আলোচনা হচ্ছে একটা প্লেয়ার ইতালির 4 ডিভিশনে খেলে, ক্যাম্পে ডাকো। এই ফাহামিদুলকে কেউ চেনে না, ফাহামিদুল হোক কিংবা এবাদুল্লাহ রানা নামে হোক আমাদের কেউ একজন, মানে যাকে কেউ চেনে না, তাকে এনে হুট করে, সে যতই ভালো ফুটবলার হোক, আপনি তাকে এনে ন্যাশনাল টিমের ক্যাম্পে দেন, তাদের মধ্যে এটা চলবে। কারণ এই চর্চাটা আসলে ছোটবেলা থেকেই হয়। ও যখন এইজ লেভেল খেলে এসেছে, ওই এইজ লেভেলে এটাই দেখেছে যে বাংলাদেশের সিস্টেমটা এটা, অর্থাৎ বাজে একটা সংস্কৃতির মাঝে দিয়ে, এই সংস্কৃতির মাঝে সব ফুটবলাররা বড় হচ্ছে, যে ফুটবলার আসছে সে হচ্ছে ছোটবেলা থেকে দেখে আসছে সিস্টেমটা এরকম। কিউবার সঙ্গে একই সঙ্গে আমরা দেখেছিলাম তানিল সালিক, অনেক অসাধারণ একটা ফুটবলার, তাকেও এনে অনূর্ধ্ব-23 এসে হচ্ছে খেলানোই হলো না, অল্প, মানে যতটুকু গেম টাইম দেওয়া হয়েছিল সে ভালো খেলেছে। আমরা আরহাম ইসলামের কথা বলতে পারি, আরহাম বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের হয়ে খেলতে এসেছিল। আরহাম যখন খেলেছে আমরা দেখেছি, আরহাম যখন একদম ভালো জোন দিয়ে বের হচ্ছে, একদম তার কাছে বল দিলেই কিছু একটা হবে, কেউ আর তাকে বল দেয় না। বাকি 9 জন গোলকিপার বাদে বাকি 9 জন নিজেদের কাছে বল রাখে। বাংলাদেশের ফুটবলে আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এবং যারা ফুটবল খেলে তারাও জানে, বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট তো আলোচনা করে, বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে, এই ফুটবলারদের মধ্যেও সিন্ডিকেট আছে, এইজ লেভেলের ফুটবলারদের মধ্যেও সিন্ডিকেট আছে, গ্রুপিং হয়ে যায়। এইজ লেভেলের ফুটবলারদের সিন্ডিকেট কেমন দেখেন, যে হচ্ছে আমরা ওই এলাকা থেকে 5 জন এসেছি এখানে, এই বা আমার পরিচিত 5 জন, তুই এই 5 জন আমরা এই ওদেরকে বল দিব না, একদম ওদেরকে পাস দিব না, ওরা যে পজিশনে থাকুক ওদের কাছে পাস দিব না। বাংলাদেশের এজ লেভেলে বিশেষ করে ট্রায়াল গুলোতে এই ধরনের সিন্ডিকেট চলে নিজেদের মধ্যে, এই সিন্ডিকেটের চর্চা সবার মধ্যে আছে। আসলে বাফুফের যারা উপরের দিকে কর্মকর্তা রয়েছেন তারা কি জানেন নাকি এই ব্যাপারগুলো? সবাই জানে। আপনি মানে যখন মাঠে খেলা দেখবেন, আরহামের ব্যাপারটা সবাই বলতে পারবে। আরহামেরটা মানে পুরো দর্শক সবাই দেখেছে যে আরহাম বারবার বের হচ্ছে, তার কাছে বল পেলেই সে কিছু একটা করে ফেলবে, এই বল নিয়ে সে আরহামের কাছে আর বল যায় না, দরকার হলে আরহামের জায়গায় অন্য যার কাছে বল আছে সে বল নিয়ে দরকার হলে বলটা নষ্ট করেছে, কিন্তু আরহামকে বল দেয় না, এটা আমরা দেখেছি। এই যে মানে এগুলো বাংলাদেশের ফুটবলে হয়, এবং ইভেন এমনও হয়েছে, ধরেন যে গ্রামের কোনো একটা ফুটবল একাডেমি থেকে বললাম 5 জন, যে 5 জন আসছে একটা মানে মেগা ট্রায়াল বা গণ ট্রায়ালে অংশ নিতে, ওই 5 জনের ভিতর কথা থাকবে যে আমরা এই 5 জনের বাইরে আর কাউকে পাস দিব না। এখন আমরা যদি 5 জন, আমরা বড় গ্রুপ,
আমরা 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 বল রাখবো, আমরা আমরা ভালো খেলবো। ফুটবল আপনার পায়ে বল না গেলে খেলবে, কিচ্ছু করতে পারবেন না। তো বাংলাদেশের ফুটবল এটা হয়, খুবই নর্মাল বিষয়। তো এই যারা আবার বাইরে থেকে ট্রায়াল দিতে আসে, তারা যদি এই মানে বাংলাদেশের যারা আসছে আগে থেকে, বাংলাদেশ বা যেখানে হোক, আগে থেকে যারা একসাথে আসছে, ওরা ওদের টার্গেট থাকে ওকে কিভাবে বাদ দেওয়া যায়, একদম গ্যারান্টেড, আমি গ্যারান্টি দিয়ে বলছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা ট্রায়ালের আয়োজন করেছিল, বিভিন্ন দেশ থেকে প্রবাসী ফুটবলাররা এখানে এসেছে ট্রায়াল দেওয়ার জন্য। সেখানে বিৎশোক চাকমা নামে একজন ফুটবলার এসেছিলেন এবং সেই ফুটবলার আপনার নজরে পড়েছিলেন এবং সবার নজরই পড়েছে। কিছু কিছু ফ্যান গ্রুপে বলা হচ্ছে যে বিৎশোক চাকমা তিনি জায়নের থেকেও ভালো ফুটবলার, কিন্তু বাফুফে তাকে পিক করেনি কেন? বিৎশোক চাকমার একটা গল্প আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বিৎশোক চাকমা বাংলাদেশে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউটা নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো আমি যখন স্টেডিয়ামে গেলাম, বিৎশোক চাকমা সম্পর্কে আগে আমার টুকিটাকি ধারণা ছিল, মানে ওই ম্যাচের আগে সবাই তো তাকে ওই ম্যাচে দেখেছে, যে গোলটা করলো যখন লেফট উইং দিয়ে ঢুকে, কিংবা হচ্ছে অসাধারণ একটা গোল করলো। বিৎশোক চাকমার যে গোলটা, এই গোলটা এত অসাধারণ ছিল এবং এরপরে আরো কিছু দুর্দান্ত কিছু কাট মাইনাস ড্রিবলিং ছিল। তো বিৎশোক চাকমার যে গল্পটা আমি বলি, সেটা হচ্ছে আমি যখন স্টেডিয়ামে গেলাম, ওই যে ট্রায়ালের শেষ দিন স্টেডিয়ামে গেলাম, গিয়ে হচ্ছে আমার সঙ্গে যে ভিডিওগ্রাফার ছিলেন, ক্যামেরা পার্সন ছিলেন, তাকে আমি কেন যেন বললাম যে আমার মনে হলো যে আপনার আর কোনো কাজ নেই, ম্যাচ শুরুর আগে, যখন ম্যাচ শুরু হবে, যখন জাতীয় সঙ্গীত হচ্ছে, তাকে বললাম যে ওই যে চুল সাদা যে ছেলেটা, আপনি শুধু ওর উপর ক্যামেরা ধরে রাখবেন, আমি আজকে ওর ইন্টারভিউ করব এবং আমার মনে হচ্ছে যে ও আজকে ভালো করবে, কেন যেন মনে হচ্ছে। তো এনিহাউ আমার যখন সেই ক্যামেরা শুধু ওর উপরই ছিল এবং সে অসাধারণ খেলেছে। সবচেয়ে দুর্দান্ত ব্যাপার, একটা ছেলে সে কতটা কালচার্ডে বেড়ে ওঠা। বিৎশোক চাকমার জন্ম রাঙামাটিতে কিন্তু, এবং রাঙামাটিতে তার বাবা হচ্ছে রবিধন চাকমা, বাবা হচ্ছেন ইঞ্জিনিয়ার। বিৎশোক চাকমার বাবা একজন ইঞ্জিনিয়ার, আমেরিকাতে থাকেন। এরপর রাঙামাটিতে জন্মের পর পরিবার সহ আমেরিকায় চলে যায়, সেখানেই তার ফুটবলের দীক্ষাটা হয়েছে। এবং বিৎশোক চাকমা একটা ফুটবলার কিংবা একজন ক্রিকেটারের আপনি সেলিব্রেশন দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা ক্লাসি। তো বিৎশোক চাকমা গোলের পরে যে সেলিব্রেশনটাই করছিল, গোল আমি নিয়ে কথা বলার দরকার নেই, গোলটা কত অসাধারণ সেটা সবাই দেখেছিল। সেই সেলিব্রেশনটা দেখেই বোঝা যাচ্ছিল যে ছেলেটার ফুটবলিং কতটা ক্লাস, হ্যাঁ, তার ফুটবল দীক্ষাটা আসলে কোথা থেকে হয়েছে। তো বিৎশোক চাকমার বয়স মাত্র 17 বছর। আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কি করা হলো, তাকে ফুটসালের জন্য অফার করা হলো যে তুমি ফুটসালে খেলো, যে কাজটা একই সঙ্গে করা হয়েছিল ইমান আলমের সঙ্গে। তো ইমান আলম, তার তো ফুটসাল খেলার ইচ্ছা নেই, আছে কি? একই যে অফারটা, সেটা ইমান আলমকেও ফুটসালে খেলার কথা বলা হয়েছিল। ইমান আলমের খেলা দেখলে আপনার কাছে মনে হবে যে মোটামুটি না, ফুটসাল কোয়ালিটির প্লেয়ার, অনেক বেশি ড্রিবলিং করে, অনেক বেশি কাট করে, অনেক বেশি বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, যেগুলো ফুটসালে দেখা যায়। এবং সেই ইমান আলম ইংল্যান্ডের অনূর্ধ্ব 20-এর ফুটসালের সুযোগ পেয়েছে। বিৎশোক চাকমা ফুটসালের আমার কাছে মনে, যতদিন ধরে আমি ফুটবল দেখি কিংবা ফুটবল বোঝার চেষ্টা করি, আমার কাছে মনে হয়নি সে আসলে ফুটসাল কোয়ালিটির প্লেয়ার, সে অবশ্যই ফুটবলের প্লেয়ার। আমাদের ফুটবলে এক সময় হয়েছিল, কিন্তু সেটা থেকে ফুটবল বেরিয়ে এসেছে, চেষ্টা করছে, এখনো বেরিয়ে এসছে আমি পুরোপুরি বলবো না, শুরুর হাইপটা আছে। বোরিং তো লাগে না? আমাদের ক্রাউড যারা আছে, আমরা দেখেছি যে খেলা শেষ হওয়ার আমরা পরে হংকং এ গিয়ে যেই ম্যাচটা ড্র করে আসলাম, সেই ম্যাচে বাংলাদেশ দল খুব এক্সাইটিং ফুটবল খেলেছে। ঘরের মাঠেও ম্যাচটা 3-3 ড্র হতে পারতো, বাংলাদেশ আরো বেটার করতে পারতো। হাভিয়ার কাবরেরার কিছু ভুল ট্যাকটিক্স, তার কিছু ভুল চালের কারণে বাংলাদেশ দলের পরিণতিটা খারাপ ছিল, সেটা আমি একদম মানে অকপটে বলতে চাই। বাট হংকং এ গিয়ে হংকং এর সাথে ড্র করে আসা সেটা কিন্তু অনেক বড় অর্জন বাংলাদেশ ফুটবলের জন্য, এবং সেই ম্যাচে বাংলাদেশ ডমিনেট করেছে হংকং। এবং জাতীয় স্টেডিয়ামে যখন বাংলাদেশ ম্যাচটা হারলো, দর্শকরা কিন্তু বসেছিল স্টেডিয়ামে। হ্যাঁ, 4-3 গোলের খেলা, একদম শেষ মোমেন্টের খেলা, শেষ দিকে গিয়ে একটা গোল খেয়ে গেছে বাংলাদেশ, আচমকা গোলটা খেয়ে গেল। সেই গোলটা না খেলে তো ওইটাও একটা অর্জনই থাকতো। পরপর একটা আপনার চেয়ে র্যাঙ্কিংয়ে 40-44 ধাপে এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে, আপনি যেই দলটাতে আপনার ব্রাজিলিয়া খেলে, ব্রাজিলে জন্ম নেওয়া, ফ্রান্স বা অন্যান্য দেশে জন্ম নেওয়া প্লেয়াররা খেলছে, এরকম একটা দলের বিপক্ষে, এবং যারা ফিজিক্যালি আপনার চেয়ে বেটার, স্কিলে আপনার চেয়ে বেটার, সব দিক থেকে ভালো, সব দিক দিয়ে এগিয়ে, এমন একটা দলের বিপক্ষে আপনি যখন এই কাজটা করেন, সেটা তো মানে যথেষ্ট অ্যাপ্রিশিয়েট করার মতো আমার কাছে মনে হয়েছে। আমি এই উদাহরণটা এই জন্যই টানলাম, আমাদের ক্রিকেট টিম যদি এরকম কম্পিটিটিভ ক্রিকেট উপহার দিত, অবশ্যই আমাদের দর্শকরা তাদেরকেও অ্যাপ্রিশিয়েট আগেও করছে, সারাটা জীবন ভরেই তো করেছে। বাংলাদেশ ক্রিকেটকে বছরের পর বছর টেনে নিয়েছে দর্শক। আমাদের মানে ক্রিকেট ভক্তরা তাদের তো সমর্থন দিয়ে গেছে। ফুটবলে কিছু ছিল না, ফুটবলে সেই মাত্রায় কিছু হয় নাই বলে
তারা ফুটবলের দিকে যেতেও পারছিল না, হাতে অপশনই ছিল না আসলে। যখন আপনার হাতে অপশন হবে, আপনার যখন একাধিক জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হবে, তখন আপনি বেটার অপশনে আপনি যাবেন। দিন শেষে আপনি এন্টারটেইনমেন্টই খোঁজেন, আপনি তো স্পোর্টস লাভার, পার্টিকুলার কোনো খেলা না। আমার কাছে ফুটবল, ক্রিকেট, যেখানেই যখনই যেটা দেখতে বসে, টেনিস, গলফও আমার কাছে মাঝে মাঝে বসে বসে দেখি, মজা লাগতে থাকে। হ্যাঁ, এক্সাইটিং হতে হয়, এন্টারটেইনিং হতে হয়। সো সেই এন্টারটেইনমেন্ট যেখানে আছে দর্শক সেখানেই যাবে। ফুটবল এমনিতেই প্রাণের খেলা, ফুটবল গোটা ওয়ার্ল্ড ওয়াইডে আসলে অনেক অনেক বড় গেম। সেই তুলনায় ক্রিকেটের আসলে কোনো পাত্তাই নাই ফুটবলের সামনে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি যদি চিন্তা করেন কোনো দিক থেকেই নাই। বাংলাদেশে সেটা ছিল, ইন্ডিয়া এখনো সেটা আছে রয়েছে এবং তাদের ওখানে থাকবে। আপনি অস্ট্রেলিয়ায় দেখেন ক্রিকেট কতখানি প্রাধান্য পায় অন্যান্য খেলাগুলোর তুলনায়। রাগবির তুলনায় তো কাছাকাছি নেই না, নিউজিল্যান্ডে তাই। বাংলাদেশ ক্রিকেট যেই পথে হাঁটছে তাতে বাংলাদেশ ক্রিকেটকে অন্তর দিয়ে ভালোবাসা যে কিছু পাগল মানুষ আছে না, এই দেশের ম্যাক্সিমাম মানুষ এই দলটাকে যেভাবে ভালোবাসে, তারা এইভাবে নীরব হয়ে যাচ্ছে দিনের পর দিন, একের পর এক। এই যেভাবে এক একটা সিরিজ যায়, বাংলাদেশ দলের পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচে নিচের দিকে যেতে থাকে, ডেক্লাইন করতে থাকে। এই কারণে প্রচণ্ড ভালোবাসা নিয়ে যারা একটা সময় ক্রিকেট দেখতেন, যারা একটা সময় ক্রিকেটকে ওন করতেন, তারা এখন অনেক বিরক্ত হয়ে উঠেছে। বিরক্ত না, তারা বাংলাদেশের খেলা দেখতে চায় না। আমি মানে আমাদের প্রফেশনের কারণেই তো আমরা এগুলো নিয়ে সব সময় থাকি, এটা আমাদের রুটি। আমাদেরকে কষ্ট করে কাজগুলো করতে হয়, পুরো খেলাটা আমাদের কষ্ট করে দেখতে হয়, কারণ আমরা এই খেলার একটা অ্যানালাইসিস করব, আমরা এই খেলা নিয়ে একটা রিপোর্ট করব, আমরা এই খেলা নিয়ে একটা কন্টেন্ট বানাবো। আমরা না বিপাকে আছি, আমাদের বাধ্য হয়ে কাজগুলো করতে হয়। যাদের এটা বাধ্য হওয়ার ব্যাপার না, যারা এটা ভালোবেসে দেখে, যারা ভালোবেসে বাংলাদেশ দলকে সাপোর্ট করে, তারা এত বেশি প্রত্যাখ্যাত হয়েছে, তারা এত বেশি কষ্ট পেয়েছে, তারা এত বেশি প্রত্যাখ্যাত নাকি প্রতারিত বলবেন? আমি প্রতারিত শব্দটা প্রতারিতই বলতে পারি, মানে ডিচ করে, মানে বাংলাদেশ ক্রিকেট দল তাদেরকে ডিচ করেছে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এইটা এখন বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য, টাইগার ক্রিকেট ফ্যানদের জন্য একটা ভীষণ রকমের লেজেগোবের অবস্থা তৈরি করে ফেলেছে, যে আমরা কেন বাংলাদেশ ক্রিকেটকে দেখব, যেই জিনিস দেখতে বসলে মনের মধ্যে আনন্দ আসে না, যেখানে দলটা এরকম অসহায় আত্মসমর্পণ করে। আফগানিস্তানের মতো দলের কাছে আপনি 3টা ম্যাচ হেরেছেন, একটা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা তো করতেই পারেন নাই। আফগানিস্তানের করে 190 রান, আবু জায়েদ স্টেডিয়ামে পার স্কোর 265 প্রথম ইনিংসের, সেটা চেস ডাউন করে তো দূর কি বাদ, আপনি আউট হয়ে গেছেন 109 রানে, অল আউট। এবং টানা 2টা ম্যাচেই বাংলাদেশ 30 ওভারের মাঝে অল আউট হয়েছে। এক্স্যাক্টলি। এবং এই ম্যাচে কি হয়েছে, 27 ওভার সামথিং, মনে হয় 27 ওভার 3 বল খেলেছে বাংলাদেশ দল, 100 রান করতে পারে নাই। 93, আগের ম্যাচে তবু 109 ছিল, এটা 93। কত রানের টার্গেট আপনি ব্যাট করতে গিয়েছেন? 294 রানের টার্গেটে। আগের ম্যাচ দেখে মনে হয়েছে বাংলাদেশ 300 রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে তাড়াহুড়া করে 109 রান অল আউট, কিন্তু ওই সময় লক্ষ্যমাত্রা ছিল 190। আর এই ম্যাচে 293। মানে আমি নাইম শেখের ব্যাটিং দেখে আমার কাছে মনে হয়েছে যে নাইম শেখ টেস্ট ম্যাচের জন্য নেমেছেন। কত বল? আমি 24 বলে 7 রান। আমি একটু দেখে চেক করে বলি যেন ভুলভাল না হয়ে যায়। কি করেছেন তিনি? 24 বলে করেছেন 7 রান। এবং তার খেলার অ্যাপ্রোচ দেখেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, দেখে মনে হয়েছে যে নাইম শেখকে কেউ ঘুম থেকে টোকা দিয়ে জাগিয়ে বলেছে, আসো, আমাদের প্লেয়ার নাই, নামো, খেলো। আমাদের সনি এর চেয়ে ভালো খেলবে, আমি শিওর। মানে মাহাদি ক্রিকবাজের কমেন্ট্রি আমি দেখছিলাম, তাদের কমেন্ট্রিতে বলছে যখন নাইম শেখ আউট হয়ে গেল, ব্লেসিং ফর বাংলাদেশ। ব্লেসিং ফর, অবশ্যই হাঁসফাঁস করছিলেন। মানে ওনাকে দেখে মনে হচ্ছে যে এই কষ্টটা নিতে পারছে না, সহ্য করতে পারছে না। এক ধরনের যন্ত্রণা হয় না, প্রচণ্ড ব্যথায়, হ্যাঁ, তখন সেই ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট করছিলেন। এবং সেই ছটফটানি ফাইনালি আই থিঙ্ক আজমতুল্লাহ ওমর যাই তাকে মুক্তি দিয়েছেন যে যা ভাই, তুই এখন আউট হয়ে চলে যা। ক্রিকবাজ লিখেছে ব্লেসিং ফর বাংলাদেশ, তিনি আউট হয়ে গেছেন। এশিয়া কাপ খেললেন, বিশ্বকাপ খেললেন, বিপিএল, সব ঢাকা সব জায়গায় জিসান আলম খেললেন। জিসান আলম পারফর্মটা কোথায় করলেন? জিসান আলম আমরা জানি যে তার বাবা জাহাঙ্গীর, তাহলে তাকে দলে নেওয়াটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রশ্নবিদ্ধ আমি বলবো না, আমি কারণটা আসলে মানে আমি মেলাতে পারছি না। তার বাবা জাতীয় দলে খেলেছেন, জাহাঙ্গীর ভাই আমাদের সবার পছন্দের, এখন কোচ করছেন। এখন যেই ছেলেটা সুযোগ পাচ্ছে না, আমি রবিনের কথা বলতে পারি, যেই ছেলেটা সুযোগ পাচ্ছে না সেই ছেলেটার ব্যাক অফ দ্য মাইন্ড তো কাজ করবে। আমি আরো একজন ক্রিকেটারের কথা বলি, মৃত্যুঞ্জয়। আমি ঠিক জানি না আপনি মৃত্যুঞ্জয় মানে কোন বেসিসে আসলে দলের সুযোগ পায়, মানে এবং আজকের ফাইনালে তার রোলটা আসলে কি ছিল? তার রোলটা কি ছিল আমি জানি না, হয়তো ক্যাপ্টেন আকবর বলতে পারবে। তিনি বোলিং করলেন না, মৃত্যুঞ্জয়কে আমরা সবাই বোলার হিসেবে জানি, তিনি বোলিং করলেন না।
সবকিছু মিলিয়ে ওই যে বলছিলাম যে আপনি সিন্ডিকেটের কথা বলেন, এই বিষয়গুলো দেখেন জাতীয় দলের বাইরে আমরা এইচ লেভেলের ক্রিকেটের কথা বলি, এ দলের কথা বলি, খুব একটা কিন্তু সেভাবে, কিংবা নারী ক্রিকেটের কথা বলি, খুব একটা সেভাবে মিডিয়া কভারেজ পায় না, যে কারণে এই দল গঠন নিয়ে কখনো আলোচনা হয় না। মৃত্যুঞ্জয়ের কথা বলছিলাম, আপনি দেখেন বছরের পর বছর, দিনের পর দিন এক একজন বোলার পারফর্ম করে যান, কিন্তু শেষ পর্যন্ত তারা জাতীয় দলে কিংবা এ দল টাইগার্স কোথাও সুযোগ পান না। তাদের তো আসলে হতাশ হয়ে পড়ার কথা। কিন্তু এই মৃত্যুঞ্জয়রা কেন যেন কিভাবে যেন সুযোগ পেয়ে যান। আপনি মেকানিজমটা কি আসলে? আমি এটা আসলে যারা দল সিলেক্ট করেন তারাই ভালো বলতে পারবেন। মানে অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন মৃত্যুঞ্জয় কোথাও পারফর্ম করেনি, তারপরও তাকে দলে নেওয়া হয়েছে অদ্ভুত ভাবে সে ঢাকা, মানে এই গিফটটা তাকে কেন দেয়া হলো? এটা ওই যে বলছিলাম যারা গড়পড়তা, মানে এমন নয় যে মৃত্যুঞ্জয় খারাপ প্লেয়ার, সে জাতীয় দলে খেলেছে, বিপিএল, কিন্তু আপনি বলছেন তার চেয়ে বেটার পারফরম্যান্স ছিল, এখনো আছে। আপনি আমরা বেশ কিছু ক্রিকেট, আমি আসলে কোনো ক্রিকেটারের নাম নিতে চাই না, বেশ কিছু বোলার রয়েছে। আজও একজন বোলার এনসিএল এ 5 উইকেট পেলেন, তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই আর কতদিন চলে যাব, আমেরিকা চলে যাব, আমেরিকা থাকবো না। আমরা জানি যে আমাদের দেশের অনেক ক্রিকেটার, তার মানে হচ্ছে যে তিনি যেভাবে আপনার সাথে কথা বলেছেন, তিনি আসলে আমাদের ক্রিকেট যে সিস্টেম সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নটা তখনই আরো রাইজ হবে যখন আপনি এই যে 126 রান আপনি চেস করতে পারবেন না। ভাই এশিয়া কাপে আমার মনে আছে, আমি কভার করতে গিয়েছিলাম, এশিয়া কাপে পাকিস্তানের 136 রান আপনি টার্গেটটা চেস করতে পারেননি ফাইনাল খেলার। মানে ওই যে বলছিলাম সক্ষমতা, মানসিক দৃঢ়তা। আকবর আলীর মাথায় আমরা বলি ক্যাপ্টেন কুল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জাস্ট রাবিশ। ক্যাপ্টেন ভুল শাহিনী শেষ পর্যন্ত ধরে ফেললো। আমরা ফুটবলের সিন্ডিকেটের কথা বলি, ক্রিকেটের সিন্ডিকেটের কথা আমরা কেউ বলি না। অথচ ক্রিকেটের সিন্ডিকেটের যে ব্যাপারটা আপনি বলছিলেন, আমরা যখন খেলা দেখছিলাম, আপনি আমাকে একটা স্ট্যাটাস শেয়ার করেছেন যে আপনি এটা একটু পড়েন। এটা আমি পড়েছি। ফুটবলের বিভিন্ন গ্রুপে সিন্ডিকেটের কথা আমরা প্রায় শুনে থাকি, এবং এটা এমন নয় যে নতুন করে শুনছি, 1 বছর বা 1.5 বছর থেকে এটা শুনছি আমরা। ক্রিকেটে এটা ছিল না, হঠাৎ করে এটা বারবারই আসছে সিন্ডিকেটের বিষয়টা। এখন যে মানে সমর্থক যারা রয়েছে তারা এসব নিয়ে বারবারই কথা বলছে সিন্ডিকেটের। তাহলে ক্রিকেটের সিন্ডিকেটটা আসলে কিভাবে কাজ করে সেটা বলছে। আগে আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আপনি বলছেন ক্রিকেটের সিন্ডিকেটটা এত বছর ছিল না, হঠাৎ করে কেন আলোচনায় আসলো? ক্রিকেটের সিন্ডিকেট আগেও ছিল পিয়ার ভাই, আপনি দেখবেন। তো এরকম আলোচনা কেন হয়নি দেখবেন। এখন এখন আপনার ভূমিকম্প হয়েছিল, বেশ বড় একটা ভূমিকম্প হয়েছে। এখন যখন ছোট একটা ভূমিকম্প হবে, ধরেন সামাওয়া কিংবা পাপুয়া নিউগিনিতেও যদি একটা ভূমিকম্প হয়, সেই নিউজটাও যেভাবে কভারেজ পায়, এর আগে হয়তো ইন্দোনেশিয়া অনেক এর চাইতেও বড় একটা ভূমিকম্প কিছু ওইভাবে কভারেজ পায় না। আবার একটা যখন আমরা দেখি যে বড় কোনো একটা অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটে, এরপরে ছোট ছোট যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটাও বেশ বড় করে কভারেজ পায়। মানে এটা হচ্ছে কি একটা যখন বড় ঘটনার ইফেক্ট বলে না, ভূমিকম্পের পরে একটা আফটার শক, এটা অনেকটা আফটার শক। যেমন দেখেন নারী ক্রিকেটের যে কয়েকদিন আগে কেলেঙ্কারির কথা আমরা সারা দেশ, এরপর কিন্তু একে একে উঠে আসছে। সিন্ডিকেট আগেও ছিল, তবে এখন যেহেতু এটা নিয়ে ফুটবলে কথা হচ্ছে, যে কারণে ক্রিকেটের বিষয়টা আসছে। আপনি সিন্ডিকেটের কথা বলছেন, বিষয়টা কিভাবে কাজ করে? সিন্ডিকেটের বিষয়টা দেখেন খুবই স্বাভাবিক, আপনিও জানেন সিন্ডিকেটটা কিভাবে কাজ করে। আপনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, আপনার একটা হাত রয়েছে আমার মাথায়, যে কারণে আমি অনেক কিছু আমার স্কিপ করে আপনি আমাকে অনেক সুযোগ করে দিচ্ছেন। আবার আপনি যেমন মামা খালার কথা বলি, মামা কিংবা খালুর কথা বলি, ঠিক তেমনই আপনি পারফর্ম করছেন হয়তো বা, আমি সবার ক্ষেত্রে না, তবে 2-1 ক্রিকেটারের ক্ষেত্রে আমার কাছে এই জিনিসটা খুব বেশি দৃষ্টিকটু মনে হয়েছে। মনে হয় যে তারা বেশি সুযোগ পাচ্ছে, এমন কিছু খুবই স্বাভাবিক। আমি স্পেসিফিকলি কয়েকজন ক্রিকেটার, যদিও গণমাধ্যম কর্মী হিসেবে এসব নাম বলা না, কিছুটা রিস্ক নেওয়া, ডেফিনেটলি এটা রিস্ক নেওয়া হয়ে যাবে, কারণ ওই ক্রিকেটারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা হয়তো বা এরপর নষ্ট হয়ে যাবে। বাট গণমাধ্যম কর্মী হিসেবে আমার মনে হয় সব কথা বলা উচিত, ডোন্ট কেয়ার আমার মনে হয় যে বলা উচিত।